তো গাইজ, যেমনটা আমরা প্রিভিয়াস এপিসোডে দেখেছিলাম, লো জিয়ান আর লিও জিয়া একসাথে জিয়াফেং এর সাথে ফাইট শুরু করেছিল, কিন্তু তারা তাকে কিল করতে পারেনি, কারণ জিয়াফেং হেভেনলি পাথ স্টোনের কারণে সরাসরি নেচারের সাথে কানেক্টেড। তাই যখনই তারা তাকে মারার চেষ্টা করছিল, সে মুহূর্তের মধ্যেই সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল। কিন্তু ইয়াং বুঝে যায় নেচারের সাথে তার এই কানেকশনের রহস্য। এরপর জিয়াফেং যখন তার ক্রিপিং ওয়াইন ব্যবহার করে সবাইকে মারার চেষ্টা করে, তখন জুইয়া সেই ওয়াইন্সগুলো ডিস্ট্রয় করে দেয় এবং নিজের ডিভাইন সোর্ডের সাহায্যে তার সব হেভেনলি কানেকশন কেটে দেয়। এতে জিয়াফেং পুরোপুরি শকড হয়ে যায়। এরপর আমরা দেখি জিয়াফেং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। সে বলে, আমি আর নেচারকে একদমই ফিল করতে পারছি না। সে জুইয়াকে জিজ্ঞেস করে, তুমি শেষ পর্যন্ত আমার সাথে কি করেছ? কিছুক্ষণের মধ্যেই জিয়াফেং মরতে শুরু করে। সে আতঙ্কিত হয়ে বলে, আমাকে তাড়াতাড়ি ওর কাছে যেতে হবে, আমি মারা গেলে সেও মারা যাবে। লো জিয়ান জিজ্ঞেস করে, তুমি কার কথা বলছ? তখন জিয়াফেং বলে, হেভেনলি পাথ স্টোন। লিও জিজ্ঞেস করে, তোমার কি সত্যি হেভেনলি পাথের সাথে কোনো কানেকশন আছে? তুমি আসলে কে? তখন ইয়াং নেচারের থ্রেডস দেখিয়ে বলে, তুমি যে হেভেনলি পাথের কথা বললে, তার কি এই লাইন্সগুলোর সাথে কোনো রিলেশন আছে? কিন্তু জিয়াফেং সেই লাইন্স দেখতে পায় না। তাই সে জুইয়াকে বলে, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এই কথা বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিয়ানা খুব আপসেট হয়ে তার কাছে যায় এবং বলে, ও কি সত্যি মারা গেছে? যে এভাবে স্পিরিচুয়াল প্লান্টস কন্ট্রোল করতে পারে, সে যদি মারা যায় তাহলে সেটা সত্যি খুব আনফরচুনেট। এরপর ইয়াং তার ডিভাইন নেশন বল বের করে এবং তার ভেতরে থাকা জিয়াফেং এর স্পিরিটকে মুক্ত করে। এতে সবার ভেতর একটা অদ্ভুত ফিলিং তৈরি হয়। লিউ বলে, এইমাত্র এমন ফিল হলো যেন আমার সোল আটকে গিয়েছিল। এরপর ইয়াং সেই স্পিরিটকে আবার জিয়াফেং এর বডির ভেতর ঢুকিয়ে দেয়। যেহেতু সে হেভেনলি পাথের সাথে কানেক্টেড ছিল, তাই স্টোনটাও জিয়াফেং এর সাথে সাথে রিপেয়ার হয়ে যায় এবং সেটা উড়ে গিয়ে আবার তার দিকে চলে আসে। যখন জিয়াফেং চোখ খোলে, সে শকড হয়ে যায়। সে এখনো অ্যালাইভ। বার্নিং ক্রো তাকে বলে, আমার বসই তোমার জীবন বাঁচিয়েছে, তাই তোমার উচিত দ্রুত তাকে প্রপার রেসপেক্ট দেখানো। জিয়াফেং মনে মনে ভাবে, এই ইয়াং শুধু আমার হেভেনলি পাওয়ার ডিস্ট্রয় করতেই পারে না, চাইলে সেটা সহজেই রিপেয়ারও করতে পারে। সে ইয়াংকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ঠিক করলে কিভাবে? ইয়াং উত্তর দেয়, তোমার স্পিরিট সেই ডিভাইন বলের ভেতরেই ছিল, যেটা তুমি পেতে চেয়েছিলে। এটা শুনে জিয়াফ্যাং পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে বলে, তুমি সবকিছু কিভাবে জানতে? আর তুমি আমার সোলকে আবার বডির সাথে ইন্টিগ্রেট করেছ, অথচ তোমার তো কোনো হেভেনলি পাওয়ারই নেই। তুমি আসলে কে? ঠিক তখনই লো জিয়ান সামনে এসে বলে, এখন প্রশ্ন করার পালা তোমার নয়, এখন তুমি আমাকে। বলছে, তুমি নেচার কন্ট্রোল করার স্কিল কোথা থেকে শিখলে? তুমি তো স্কাই অ্যান্ড আর্থের পাওয়ার পর্যন্ত মার্চ করতে পারো। জিয়াফ্যাং উত্তর দেয়, আমি এটা কোথাও থেকে শিখিনি। এই পাওয়ার আমার ভেতর জন্মগতভাবেই আছে। আমি জন্মানোর সময় থেকেই এটা আমার মধ্যে ছিল। এরপর লিও এগিয়ে আসে এবং লো জিয়াকে বলে, হেভেনলি পাথ স্টোনটার সাথে অ্যানসেস্টররা আসলে কি গেম খেলছে? লি বলে, আমি নিজেও জানি না। ঠিক তখনই চারপাশে সুন্দর ফুলের পাপড়ি ঝরতে শুরু করে। জিয়াফ্যাং বুঝে যায় হেভেনলি পাথ স্টোন সেখানে এসেছে। হঠাৎ করেই হেভেনলি পাথ স্টোন সবার ওপর দ্রুত অ্যাট্যাক করে, কিন্তু ইয়াংয়ের প্রোটেকশন ব্যারিয়ার ভাঙতে পারে না। চারদিকে প্রচণ্ড এনার্জি রিলিজ হয়। এরপর সিন শিফট হয় রেইন রেলমের নাম্বার 1 হেল ডেভ সেক্টে। সেখানে হেভেন সেক্টের মাস্টার কোয়াং খিং একটি ব্লাড পন্ডে স্নান করছিল। তার পাশে একটি মেয়ে দাঁড়িয়েছিল, তার নাম আ মেং। কোয়াং খিং তাকে বলে, আমি তোমার জন্য একটা নতুন টয় পেয়েছি, যেটার সাথে খেলতে তোমার খুব মজা হবে। মেং হাসতে হাসতে বলে, ওকে একটু খেলালে ভেঙে যাবে না তো? কোয়াং খিং উত্তর দেয়, চিন্তা করো না, আমার মনে হয় এইবার সে তোমাকে ভালোভাবেই এন্টারটেইন করতে পারবে। এটা শুনে মিং খুব খুশি হয় এবং বলে, তাহলে তো দারুণ, আমাকে ওর জন্য প্রিপেয়ার হতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কোয়াং খিং এক ডেড সার্ভেন্টদের ডাকে এবং আদেশ দেয়,
হেভেনলি পাথওয়ালা ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। যদি সে ওবিডিয়েন্ট না হয় তাহলে তাকে মেরে ফেলবে। 3 জন ডেড সার্ভেন্ট সেখান থেকে লেভেল 5 ল্যান্ডের দিকে রওনা দেয়। কোয়াংকিং ঠান্ডা হাসি দিয়ে বলে, এইবারের গেম বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। এদিকে আমরা আবার লেভেল 5 ল্যান্ডে ফিরে আসি। জিয়াফ্যাং হেভেনলি পাথস্টোনকে দেখে রেগে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? তুমি যদি এখানে থাকো তাহলে লেভেল 1 সেক্টর লোকেরা নিশ্চয়ই তোমাকে খুঁজে বের করবে, তাই দ্রুত এখান থেকে চলে যাও। সে ক্রিপিং ওয়াইন্স দিয়ে স্টোনটাকে সরিয়ে দিতে চায়, কিন্তু হেভেনলি পাথস্টোন নিজের পাওয়ার দিয়ে তাকে দূরে ঠেলে দেয় এবং বলে, আমি এখন ইয়াংয়ের ডিসাইপল হতে চাই। এই কথা বলেই স্টোনটা নিজের মিনি ফর্মে ট্রান্সফর্ম হয়ে জুইয়াংয়ের কাছে চলে আসে। বার্নিং ক্রো ওকে ধরতে যায়, কিন্তু স্টোন তার হাতের নাগালে আসে না। নিয়ানের বলে, এই স্টোনটা সত্যিই অ্যানসেস্টরকে খুব পছন্দ করে, কিন্তু বার্নিং ক্রো খুশি হয় না। সে বিরক্ত হয়ে বলে, একটা দুর্গন্ধযুক্ত স্টোন আমার মাস্টারের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার বস কখনোই এটাকে পছন্দ করবে না। হেভেনলি পাথস্টোন সরাসরি জুইয়াংকে বলে, আমি আপনার ডিসাইপল হতে চাই। জুইয়াং খুশি হয়ে বলে, এটা তো খুব ভালো কথা। স্টোন আবার জিয়াফ্যাংয়ের কাছে যায় এবং বলে, আমি জুইয়াংকেই আমার মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করতে চাই। এতে জিয়াফ্যাং ভীষণ আপসেট হয়ে যায়। সে বলে, তুমি তোমার জীবনে মাত্র একবারই মাস্টার বেছে নিতে পারো। স্টোন শান্তভাবে বলে, ইয়াং খুবই মহান আর সে অনেক হ্যান্ডসামও। এটা শুনে জিয়াফাং আরও বেশি বিরক্ত হয়ে যায়। স্টোন আবার বলে, তোমাকেও আমার সাথে জুইয়াংকে মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। জিয়াফাং বলে, আমি এর জন্য প্রস্তুত নই। কিন্তু হেভেনলি পাথস্টোন জোর করে তাকে ইয়াংয়ের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। বার্নিং ক্রো ঠান্ডা গলায় বলে, তুমি কি আমার বসকে গুরু হিসেবে অ্যাকসেপ্ট করতে চাও? এটা কোনো খাবার নয় যে মুখ খুললেই পাওয়া যাবে। আমার বসের ডিসাইপল হতে চাইলে তোমাকে আরও অনেক কিছু প্রুভ করতে হবে। জুইয়াং বলে, এরা দুটো বডি হলেও ভেতরে একটাই স্পিরিট, সত্যিই খুব স্ট্রেঞ্জ। আমি আলাদা করে দিয়েছি, তবুও এদের কনশাসনেস ইন্ট্যাক্ট আছে। যে ব্যক্তি এমন এবিলিটি রাখে তার পাওয়ার খারাপ হতে পারে না। এই বলে ইয়াং তাদের ডিসাইপল হিসেবে গ্রহণ করতে রাজি হয়ে যায়। তখন হেভেনলি পাথস্টোন জিয়াফ্যাংয়ের উপর থেকে প্রেশার সরিয়ে নেয়। জিয়াফাং ইয়াংকে বলে, আমি হেভেনলি পাথের শুধু একটা ক্লোন। এই কথা শুনে ইয়াং বুঝে যায় ওখানে আর কেউ উপস্থিত আছে। সে তাদের বাইরে আসতে বলে। ঠিক তখনই হেল ডেভ সেক্টর 3 জন ডেড সার্ভেন্ট সেখানে হাজির হয়। তারা দেখতে পুরোপুরি জম্বির মতো। ওদের দেখে জিয়াফাং ভয়ে কাঁপতে থাকে এবং বলে, ওরা আমার কথা জেনে গেছে, আমাকে নিতে এসেই পড়েছে। লো জিয়ান সামনে এগিয়ে এসে ওদের শেষ করার চেষ্টা করে। সে নিজের লাইটনিং দিয়ে 3 জনকে স্ট্রাইক করে, কিন্তু তাদের কিছুই হয় না। লো জিয়ান অবাক হয়ে বলে, বাহ, এটা তো সত্যিই ইন্টারেস্টিং। ডেড সার্ভেন্টরা তখন আক্রমণ শুরু করে। লো জিয়ান আর লি তাদের সাথে ফাইট শুরু করে। দুজনেই নিজেদের পাওয়ারফুল টেকনিক ব্যবহার করে। লি একজনকে আকাশে ছুঁড়ে ফেলে দেয়, আর লো জিয়ান তার থান্ডারস্টর্ম টেকনিক দিয়ে অ্যাটাক করে। এতে তাদের বডি ক্ষতবিক্ষত হয় এবং তারা দূরে ছিটকে পড়ে। কিন্তু তারা মরে না, আবার উঠে দাঁড়ায়। এটা দেখে টিয়ান অবাক হয়ে বলে, এরা বেঁচে আছে কিভাবে? জিয়াফাং বলে, ওদের কাছে ডেথ কার্মা আছে, এরা আগেই মৃত, তাই আবার মারলেও কোনো লাভ নেই। ডেড সার্ভেন্টরা নিজেদের বডি রিপেয়ার করে আবার লো জিয়ান আর লিকে মারতে এগিয়ে আসে। তখন জুইয়াং বলে, যদি এদের মারা না যায় তাহলে আমাকেই ডেস্ট্রয় করতে হবে। সে নিজের ডোমেইন অ্যাক্টিভেট করে। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, এমনকি সময়ও থেমে যায়। সেই অবস্থায় ইয়াং 3 জন ডেড সার্ভেন্টকেই সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। এরপর টিয়ান ইয়াংকে জিজ্ঞেস করে, ওরা আসলে কি ধরনের ক্রিচার ছিল? আমি আগে কখনো রেইন রেলমে এমন কিছু দেখিনি। ইয়াং আবার জিয়াফাংয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওরা কারা ছিল? জিয়াফাং উত্তর দেয়, ওরা নাম্বার 1 সেক্ট হেল ডেভ সেক্টের ডেড সার্ভেন্ট। আমাকে নিতে এসেছিল। ওরা সম্ভবত লেভেল 4 ল্যান্ডেও অ্যাটাক করেছে। তারা খুব সহজেই যে কাউকে ডিস্ট্রয় করতে পারে। এইভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়। তো গাইজ, যেমনটা আমরা প্রিভিয়াস এপিসোডে দেখেছিলাম, জুইয়াং তার ডিভাইন নেশন বল থেকে স্পিরিট বের করে জিয়াফাংকে আবার জীবিত করে তোলে। এতে জিয়াফাং ভীষণ অবাক হয়ে যায়। সে জানতে চায় জুইয়াং আসলে কে। ঠিক তখনই হেভেনলি পাথস্টোন সেখানে আসে এবং জুইয়াংকে নিজের মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করতে চায়।
জিয়াফাং এতে রাজি ছিল না, কিন্তু হেভেনস্টোন জোর করে তাকে বাধ্য করে। এদিকে হেলডেভ সেক্টর মাস্টার তার ডেড সার্ভেন্টদের পাঠায় জিয়াফাংকে মারতে। লো জিয়ান আর লি তাদের শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা আগে থেকেই মৃত ছিল, তাই শেষে ইয়াং নিজের ডোমেইন ব্যবহার করে তাদের পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। এরপর সিন শিফট হয় গুই সেক্টে। সেখানে স্পিরিচুয়াল গার্ডেনের ওপরও ডেড সার্ভেন্টরা অ্যাটাক করে। মিংশু, না ভাব, ডিকে আর জাং তাদের সাথে ফাইট করছিল, কারণ ইয়াংই এই চারজনকে গুই সেক্ট প্রোটেক্ট করার দায়িত্ব দিয়েছিল। মিশু বলে, এতক্ষণ ধরে আমরা ওদের মারার চেষ্টা করছি, কিন্তু এত পাওয়ারফুল অ্যাটাক দিয়েও ওরা মরছে না। এরা আসলে কি ধরনের ক্রিচার? আমাদের ডিভাইন টেকনিকও ওদের উপর কাজ করছে না। না ভাব ভয় পেয়ে বলে, তাড়াতাড়ি অ্যানসেস্টার কাউ সুইফ্যাংকে ডাকো, উনি আমাদের বাঁচাতে পারবেন। আসলে টিয়ান বাও আগেই অ্যানসেস্টার কাউ সুইফ্যাংকে ডেকে ফেলেছিল। তিনি এসে ডেড সার্ভেন্টদের সাথে ফাইট করছিলেন, কিন্তু তিনিও ওদের মারতে পারছিলেন না। শেষে তিনি সেখান থেকে সরে যান। এরপর ডেড সার্ভেন্টরা না ভাবের দিকে এগিয়ে আসে। সে ভয়ে দৌড়াতে গিয়ে পড়ে যায়। তখন জাং তাকে বাঁচাতে নিজের লাইটনিং ট্যালিসম্যান দিয়ে অ্যাটাক করে এবং ডেড সার্ভেন্টদের তাকে থেকে দূরে সরিয়ে দেয়। জাং বলে, আমরা শুধু কাউস্যাক্ট অ্যানসেস্টারদের ওপর ভরসা করতে পারি না। ঠিক তখনই এক ডেড সার্ভেন্ট তাকে অ্যাটাক করে দূরে ছিটকে ফেলে দেয়। ডিকে আর মিংশুও গুরুতরভাবে আহত হয়। জাং বলে, আমি ভাবিনি রেইন রেলমে এমন ভয়ঙ্কর বিপর্যয়ও দেখা দিতে পারে। আজ মনে হচ্ছে আমাদের নিজের জীবন বাজি রেখে লড়তে হবে। ততক্ষণে ডেড সার্ভেন্টরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে এবং একসাথে অ্যাটাক করতে আসে। মিংশু, ডিকে আর জাংও পাল্টা আক্রমণের জন্য এগোয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইয়াং নিজের সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে যায়। সে আবার নিজের ডোমেইন ক্রিয়েট করে টাইম ফ্রিজ করে দেয় এবং সব ডেড সার্ভেন্টকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। একই সাথে সে মিংশু আর তার সঙ্গীদের চারপাশে একটা প্রোটেকশন ব্যারিয়ার বানিয়ে দেয়, তাই তাদের কোনো ক্ষতি হয় না। মিংশু বুঝতেই পারে না কে তাদের বাঁচালো। তখনই তারা সেখানে ইয়াংকে দেখতে পায়। তিনজনেই তাকে সম্মানের সাথে স্যালিউট করে। মিংশু বলে, আমরা সত্যিই লাকি ছিলাম যে আপনি ঠিক সময়ে এখানে এসে অ্যাকশন নিয়েছেন। এই মনস্টারদের সামলানো সত্যিই খুব ডিফিকাল্ট ছিল। ডিকে বলে, আমরা ওদের অনেকবার মারার পরও ওরা মরেনি। ওরা রেইন রেলমের অনেক জায়গা ধ্বংস করে দিয়েছে, কিন্তু ভাগ্য ভালো আমরা এই স্পিরিচুয়াল গার্ডেনকে রক্ষা করতে পেরেছি। এই বিপদের মাঝেও এটাকে এক ধরনের ব্লেসিং বলা যায়। ইয়াং শান্তভাবে বলে, তোমরা খুব ভালো কাজ করেছো। এরপর জুয়াং, লোজিয়েন আর লুডংকে বলে, এখানকার দায়িত্ব এখন তোমাদের উপর। এখানকার সব ডেঞ্জারাস আফটারম্যাথ পরিষ্কার করে দিও। ওরা দুজনেই তার কথা বুঝে নেয়। এরপর ইয়াং জিয়াফেংকে বলে, এখন তুমি আমার সাথে লেভেল 1 সেক্টে যাবে। এই বলে তারা দুজন লেভেল 1 সেক্টরের দিকে রওনা দেয়। এদিকে আমরা আবার হেলডেভ সেক্টর ব্লাড পুলের সিন দেখি। সেখানে কুয়াংইং ভীষণ রেগেছিল, কারণ তার সব ডেড সার্ভেন্ট মারা গেছে। কিন্তু হঠাৎ সে দেখে জিয়াফেং ইয়াংকে নিয়ে সেখানে আসছে। এটা দেখে সে খুব খুশি হয়ে বলে, দারুণ, অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলাম, আর এখন তুমি নিজেই এক রেয়ার ডিলিশিয়াস ফুড আমার কাছে নিয়ে এসেছো। এরপর ইয়াং আর জিয়াফেং একসাথে হেলডেভ সেক্টর কোর্ট ইয়ার্ডে ঢুকে পড়ে। জিয়াফেং কুয়াংকিংয়ের ডাক দিয়ে বাইরে আসতে বলে। বার্নিং ক্রোয়ের কাছে জায়গাটা খুবই অদ্ভুত লাগে। সে বলে, হেলডেভ সেক্ট তো এই রেলমেই আছে, তবু এখানে একটাও ঘাস নেই, কোনো মানুষও নেই। আমি এখানে কোনো হিউম্যান স্মেলই পাচ্ছি না। ঠিক তখনই তারা দেখে আকাশ থেকে ব্লাড ড্রপস পড়তে শুরু করে। সেই রক্ত চারদিকে একটি ফরমেশন তৈরি করে ফেলে জুয়াং আর বার্নিং ক্রোকে ঘিরে। জুয়াং সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা রেড ব্লাড সুমেরু ফরমেশন। ফরমেশনের প্রভাবে সে টেলিপোর্ট হয়ে অন্য একটি জায়গায় চলে যায়। এদিকে জিয়াফেং খুবই বিচলিত হয়ে পড়ে এবং অ্যানসেস্টার জুয়াংকে ডাকতে থাকে, কিন্তু তারা ততক্ষণে সেখান থেকে চলে গেছে। ঠিক তখনই কুয়াংকিং সেখানে এসে হাজির হয়। তারপর সে জিয়াফেংকে বলে, তোমার অ্যানসেস্টার আমার কাছে একদম ডিলিশিয়াস ফুডের মতো, তাই আমি ওকে সাবধানে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। তোমাকে মেরে ফেলার পর আরামে ওকেই খাবো। জিয়াফেং রেগে ফেটে পড়ে বলে, আমাদের অনেক বছর দেখা হয়নি, কিন্তু তোমার মাথা এখনও এক পাগল কুকুরের মতোই। অ্যানসেস্টারকে ধরে তুমি ভয়ঙ্কর বড় ভুল করেছ। খুব শিগগিরই বুঝতে পারবে তোমার মৃত্যু কতটা ভয়াবহ হবে।
এদিকে ইয়াং বার্নিং ক্রোকে নিয়ে এক অদ্ভুত জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। বার্নিং ক্রো ঘাবড়ে গিয়ে বলে, আমরা কোথায় এসে পড়েছি? ইয়াং শান্তভাবে বলে, এই জায়গায় বেশ মজা হবে। সে সামনে থাকা মোম দিয়ে বানানো পাপেটগুলোর দিকে ইশারা করে। সেগুলো দেখে বার্নিং ক্রো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে ভূত প্রেত খুব ভয় পায়। ওই পাপেটগুলোর মধ্যে লো জিয়ান আর লিও ছিল। সবার ভেতরেই স্পিরিচুয়াল কনসিয়াসনেস ছিল, আর তাদের সবাইকে কন্ট্রোল করছিল এক ছোট মেয়ে আমিন। মোমের পাপেটগুলো ভয়ঙ্কর গলায় কথা বলতে থাকে, ঘুমানোর সময় হয়ে গেছে। বার্নিং ক্রো আরও বেশি ভয় পেয়ে যায়। জুয়াং সামনে এগোতে থাকে। বার্নিং ক্রো জিজ্ঞেস করে, এরা কি এখনও জীবিত নাকি মরে গেছে? ইয়াং উত্তর দেয়, এরা না পুরোপুরি জীবিত না পুরোপুরি মৃত। এই বলে সে একটি পাপেটের মাথা চূর্ণ করে দেয়। বার্নিং ক্রো বলে, আপনার কথাগুলো খুব মিস্টিরিয়াস, আমি ঠিক বুঝতে পারছি না। সব পাপেট একসাথে ইয়াংয়ের দিকে এগিয়ে আসে। তাদের মধ্যেই জুইয়াংয়ের নিজের মোমের পুতুলও ছিল। এটা দেখে বার্নিং ক্রো আরও আতঙ্কিত হয়ে পড়ে। একটা মনস্টার পাপেট ইয়াংয়ের সামনে এসে ভয়ঙ্কর গলায় বলে, তোমার কর্মের শাস্তি তোমাকে পেতেই হবে। এরপর সিন শিফট হয় আবার হেলডেভ সেক্ট কোর্টইয়ার্ডে। সেখানে জিয়াফেং কুয়াংকিংয়ের সাথে ফাইট করছিল, কিন্তু সে তার তুলনায় অনেক দুর্বল। কুয়াংকিং হাসতে হাসতে বলে, আমার টেম্পোরাল পাওয়ার তোমার থেকে অনেক স্ট্রং, তুমি আমার কিছুই করতে পারবে না। জিয়াফেং তার লাইফ টেকনিক দিয়ে অ্যাটাক করে, কিন্তু কুয়াংকিং সহজেই সেটা ব্লক করে দেয়। এরপর জিয়াফেং পাঞ্চ মারতে যায়, কিন্তু কুয়াংকিং তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং নির্মমভাবে মারতে থাকে। সে ঠাট্টা করে বলে, লেভেল 5 ল্যান্ডে কি যথেষ্ট খাবার পাওনি, নাকি এই সামান্য ক্ষমতা নিয়ে এখানে এসে মরতে চাও? জিয়াফেং পুরোপুরি দুর্বল হয়ে পড়ে, তার মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। সে মনে মনে জুইয়াংকে স্মরণ করে বলে, আমি আশা করি আপনি ওই ফরমেশন মিশনের মধ্যে আটকে নেই। আপনি যদি তাড়াতাড়ি না আসেন তাহলে আমি ওর হাতেই মারা যাব। কুয়াংকিং ঠান্ডা গলায় বলে, তুমি কি তোমার সিস্টারের অপেক্ষা করছো? সে এখন আমার গেম খেলতেই বিজি। এই বলে সে আবার জিয়াফেংকে মারতে শুরু করে। হঠাৎ জিয়াফেংয়ের মনে পড়ে এখানে আসার আগে জুইয়াং তাকে 3টে সিড দিয়েছিল। সে দ্রুত সেগুলো বের করে কুয়াংকিংয়ের দিকে ছুঁড়ে মারে। কুয়াংকিং সেগুলোর অ্যাটাক এড়িয়ে যায়, কিন্তু সেই সিডগুলো হঠাৎ করে ওয়াটারমেলন প্ল্যান্টে ট্রান্সফর্ম হয়ে যায়। কুয়াংকিং অবাক হয়ে বলে, আমার ফার্স্ট লেভেল সেক্টে বহু বছর ধরে কোনো গাছ জন্মায় না, তাহলে এখানে লিভিং স্পিরিচুয়াল প্ল্যান্ট কিভাবে তৈরি হলো? তারপর সে বুঝতে পারে ওই ওয়াটারমেলন প্ল্যান্টগুলোর ভেতরে ডিমনিক এনার্জি আছে। এই দুনিয়ায় কে আছে যে এমন প্ল্যান্ট তৈরি করতে পারে? প্ল্যান্টগুলো একসাথে কুয়াংকিংয়ের উপর অ্যাটাক শুরু করে। জিয়াফ্যাং হালকা হাসি দিয়ে বলে, এই প্ল্যান্টগুলো আমার সিস্টার আমাকে গিফট দিয়েছিল। কুয়াংকিং তাদের ধ্বংস করতে ইভিল ফায়ারবল ছোড়ে, কিন্তু ওয়াটারমেলন প্ল্যান্টগুলো সহজেই ফায়ারবল এড়িয়ে যায়। এতে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে চেঁচিয়ে ওঠে, স্পিরিচুয়াল প্ল্যান্ট কিভাবে আমার টেকনিক ইভেড করতে পারে? এরপর প্ল্যান্টগুলো ওয়াটারমেলন সিড ওয়াটার দিয়ে তার ওপর অ্যাটাক করে। প্রচণ্ড এনার্জি বার্স্ট হয়। কুয়াংকিং পুরোপুরি ভিজে যায়। সে রেগে বলে, তুমি কি সত্যি এভাবে আমার ওপর অ্যাটাক করছো? এটা কি কোনো জোক? জিয়াফ্যাং ঠান্ডা গলায় বলে, তুমি এই অ্যাটাকটা ঠিকভাবে দেখোনি। সিডের প্রভাব দেখা দিতে শুরু করে। কুয়াংকিং ভয়ঙ্কর যন্ত্রণায় চিৎকার করে ওঠে, তার শরীর জ্বলতে শুরু করে। ঠিক তখনই আমিন নির্লিপ্ত কণ্ঠে বলে, তুমি প্রতিবার এত সহজে কেন ভেঙে পড়ো? মনে হচ্ছে তুমি আর ভালো টয় নও, এবার টয় বদলানোর সময়। এই বলেই সে তার হাত কুয়াংকিংয়ের বুকের ভেতর ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে জিয়াফ্যাং আতঙ্কিত হয়ে যায়। আমিন তার দিকে তাকিয়ে বলে, অনেকদিন দেখা হয়নি, এবার তোমাকেই আমি আমার নতুন টয় বানাবো। জিয়াফ্যাং ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু আমিন তার ক্ষমতা দিয়ে তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে জুইয়াং সেখানে হাজির হয়। তার সাথে সেই মোমের মনস্টার পাপেটটাও ছিল। ইয়াং ঠান্ডা হাসি দিয়ে বলে, এই মোমের পুতুলটা খুবই নিম্নমানের, এটা নিশ্চয়ই তুমিই বানিয়েছ। এইভাবেই এপিসোড এখানেই শেষ হয়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।